কিছুদিন পর অল ইন্ডিয়া রেডিও, তখন অল ইন্ডিয়া রেডিও বলা হতো, গাস্টিন প্লেস থেকে এরা এখন যেখানে আছে মানে আমাদের আকাশবাণী হ্যাঁ, ইডেন গার্ডেনে এলো। এখানে আমি বেশ কিছুদিন গান করার পর আবার নতুন করে অডিশন হলো, রি-অডিশন হলো। অনেক আজে বাজে লোক গান গায়, আবার একটা রি-অডিশন হোক। তখন জ্ঞান প্রকাশ ঘোষ, শ্রদ্ধেয় জ্ঞান প্রকাশ ঘোষ, শ্রদ্ধেয় সুরেন চক্রবর্তী, সুরেশ চক্রবর্তী মহাশয়, উনি একজন মস্ত বড় গুণী সঙ্গীতের ব্যাপারে ছিলেন। তো উনি বললেন যে না, একটা নতুন করে অডিশন নিতে হবে, সবাই বাজে বাজে শিল্পী আছে, এগুলি আমাদের দেখতে হবে। তখন আমি আধুনিক গানটা বাদ দিয়ে শ্যামাসঙ্গীতও লোকাঙ্গিকের মধ্যেই পড়ে। এই দিয়ে আমার শুরু হলো। বেশ কিছুদিন গান গাওয়ার পর এক অফিসার আমাকে বললেন, অমরবাবু, আপনি আধুনিক বাংলা গান করেন না কেন? আপনার গাড়ি বাড়ি হয়ে যাবে, আপনার কণ্ঠ এত ভালো। উনি আমার স্নেহ করে ভালোর জন্যই বলেছেন। তখন বাংলা গানের স্বর্ণযুগ বলে একটা কথা ছিল। তখন আধুনিক গানটাই খুব ভীষণভাবে হেমন্ত, ধনঞ্জয়, মান্না ফান্না অনেকে ছিলেন। তারপরে আসলেন মানব, শ্যামল, কত নাম বলো, সব নাম এখন মনেও নেই। যাই হোক, এই শুরু করলাম। আমাকে যখন উনি বললেন যে আপনি আধুনিক বাংলা গান করেন না কেন, আপনার গাড়ি বাড়ি হবে, উনি আমাকে স্নেহ করে বললেন। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিছু বললাম না, যে আমি বাঁচবো তো পল্লী গীতে গিয়েই বাঁচবো, মরবো তো পল্লী গীতে গিয়েই মরবো, কারণ এটা আমার রক্তের মধ্যে রয়েছে। এই শুরু করলাম পল্লী গীত, লোকসঙ্গীত। এই হচ্ছে আমার লোকসঙ্গীতের জীবন। তো এবং আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটা যে সফল, এটা আমি এখন আমার 91 বছর আমি এটা এখনও বুঝতে পারি। কারণ যাদের কাছে আমি যেতে পেরেছি লোকসঙ্গীত গেয়ে, আমি আধুনিক গান গেয়ে এত দূরে যেতে পারতাম কি না আমার সন্দেহ আছে। কারণ তখনকার দিনে শিল্পী প্রায় নেই। এক বয়সের আমার জুনিয়র, তাইলেও গানে আমার সিনিয়র, যেমন সনৎ সিংহ। এখন তো একজন ওই আছে সুবীর, তা আরও জুনিয়র, সুবীরও বেঁচে আছে। আর আধুনিক বাংলা, তখনকার দিনে আধুনিক বাংলা গানের কোনো শিল্পী আর কেউ নেই, এখন সব প্রয়াত। তা আমি এই লোকসঙ্গীতকে আমি যে আঁকড়ে ধরে রেখেছিলাম, তাতে আমি জীবনে আমার ভগবান আমার আছেন, ভগবানের বোধ ইচ্ছা ছিল যে তুমি এই গানেই গাইবে। আর আমার এই গান গাওয়ার জন্য আমি পালিয়েও এসেছিলাম কলকাতায়, সে 1938-এ চলে গেলাম। আবার 42-তে আবার যখন এলাম, তখন যুদ্ধ। তখন কয়েকদিন থাকার পর, বেশ 2-3 মাস থাকার পর আমার জ্বর হয়ে গেল। জ্বর হয়ে যাওয়ার পর আমি বমি করছি বারান্দায় দাঁড়িয়ে বসে বসে, দেখি আমার ওই কতগুলি পোকা কিলবিল করছে। আমি ভাবলাম আমার পেটে পোকা হয়েছে। তা আমি যার কাছে ছিলাম বললাম, বস, আমি দেশে চলে যাবো। বলে, আর এখন ওই রায়ট ফায়ার চলছে, এখন একটু রায়ট চলছিল তখন, এটা 42। তো তুমি কী করে যাবে আর এই শরীর নিয়ে? বলে, আমি যাবোই, নাহলে আমি মরে যাবো এখানে থাকলে। তখন আমাকে একটা টানা রিক্সা দিয়ে একজনকে দিয়ে পাঠালেন, বলে একটু সাবধানে যেও, যেখানে 4 আনা ভাড়া নয় সেখানে 14 আনা আমার ভাড়া নিলে, আমার মনে আছে। আমাকে স্টেশনে গিয়ে একজন, আমার ভগবানই রক্ষা করেন, এক ভদ্রলোককে পেয়ে গেলেন, উনি আমাদের ওদিকে যাবেন, ওই ট্রেনে যাবেন। তা আমাকে একটু বুঝিয়ে বলে দিলেন ওকে, যে বলে ওনাকে একটু দেখে নিয়ে যে ওনার শরীর খারাপ, উনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, ওনার বাড়ি স্টেশনে নামিয়ে দেবেন। ওখানে গিয়েই তখনই আমার এই শচীন দার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, শচীন ভট্টাচার্য। তখনই উনি আমাকে শচীন দা, এই আয়াত আলী খাঁ সাহেবের কাছে, উনি হচ্ছেন বাবা আলাউদ্দিন খাঁর ছোটো ভাই, মানে বাহাদুর খাঁর বাবা। উনি ওদের ঘরানা আমাকে কিছু গান তখন শিখিয়েছিলেন। ধান কাটে কাটে ধান, ধান কাটে, ধান কাটে কাটে ধান, ধান কাটে, ধান কাটে কাটে ধান, ধান কাটে, ধান কাটে কাটে ধান, ধান কাটে,
হইল সুখের শোনো মাগো বসুমাতা দরদি তোর মাটি দরদি তোর মাটি শোনো মাগো বসুমাতা দরদি তোর মাটি দরদি তোর মাটি তোমার কৃপায় বাইরা তুমি তোমার কৃপায় বাবা তোমার কৃপায় বাইরা তুমি টাকা ধানের মাটি গো টাকা ধানের এই হায় হায় সোনার দেহা কইতা পড়ে কি করে দেহা মাটি হইল সুখের শিকল নতুন ধানের নতুন চিড়া তত্ত দুধের পাটি বাইরে তত্ত দুধের পাটি নতুন ধানের নতুন চিড়া তত্ত দুধের পাটি হায় হায় তত্ত দুধের পাটি আমি কয়ে না দিয়া রান্না করে কয়ে না দিয়া আমি কয়ে না দিয়া রান্না করে বইরা দিব রাখি বইরা দিব রাখি এই হায় হায় সোনার দেহা কইরা কি করে দেহা রাখি হইল সুখের শিকল ধানে ধানে সোনা বলে ধানে ধানে সোনা